সোনার পাহাড়ের রাজার গল্প বলবে? কই বললে না তো। সে অনেক লম্বা কাহিনী, সেই কাহিনী শুরু করলে সারা রাত পার হয়ে যাবে। সে যা, তুমি বলো তো। সোনার পাহাড়ের নাম শোনার পর থেকে আমার এমনি ঘুম উড়ে গেছে। শুধু মনে হচ্ছে কখন তোমার কাছ থেকে গল্পটা শুনবো। তবে এটা কোনো গল্প নয়, এটা একটা সত্যি কাহিনী। বহু বছর আগের কথা। অনন্তপুরী নগরীতে থাকতো এক বণিক। বণিকের ছিল একটি ছেলে ও একটি মেয়ে, দুজনেই খুব ছোট, তখনও হাঁটতে শেখেনি। ইতিমধ্যে বণিকের দুটো মালবোঝাই জাহাজ সওদা করে সমুদ্র হয়ে ফিরছিল। সেবারকার বাণিজ্যে অনেক লাভ হওয়ার কথা ছিল, কিন্তু সমুদ্রের প্রবল দুর্যোগের কবলে পড়ে দুটো জাহাজই ডুবে যায়। বড়লোক হওয়া তো ঘুচেই গেল, বণিক প্রায় সব হারিয়ে পথে বসে গেল। এইবার আমি কি করব? কিভাবে আমার সন্তানদের মুখে আহার তুলে দেব? কিভাবে? বাবা হয়ে যদি নিজ সন্তানদের মুখে দুটো খাবার তুলে দিতে না পারি, তাহলে আমি কিসের বাবা? আরে তুমি কাঁদছো কেন? তোমার কিসের দুঃখ? আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। অবশ্য অবশ্য তুমি শুনেই বা কি করবে? বলেই দেখো না, যদি কোনো সাহায্য করতে পারি। আমার সমস্ত সম্পত্তি জাহাজ ডুবি হয়ে নষ্ট হয়ে গেছে। ও এই ব্যাপার, কিচ্ছু চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু তুমি আমায় কিভাবে সাহায্য করবে? আমি তোমাকে অনেক সোনা দেব, কিন্তু তার পরিবর্তে আমার একটি জিনিস চাই। কিন্তু আমার দেবার মতন তো কিছুই নেই। আর যখন তুমি বাড়ি যাবে, তখন প্রথমেই যে তোমার পায়ে ঘেঁষে দাঁড়াবে, তাকে যদি 20 বছর পর আমাকে এনে দাও, তাহলে তুমি যত সোনা চাও তত পাবে। বণিক মনে মনে ভাবলো, বাড়িতে ঢুকলে তো কুকুরটা পায়ের কাছে এসে গা ঘষে। তার যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে, তাদের কথা তার একবারও মনেও হলো না। সে বামনের কাছে খত লিখে দিয়ে শিলমোহর মেরে বাড়ি চলে গেল। যেই সে বাড়ি ফিরল, অমনি তার ছোট্ট ছেলেটি তার পায়ে এসে জড়িয়ে দাঁড়ালো। হায় হায় হায়, এ কি হলো আমার? এই যে আমার ছেলে আমায় জড়িয়ে ধরলো। আমি বামনকে কথা দিয়েছিলাম, বাড়ি ফিরে প্রথম যে আমায় জড়িয়ে ধরবে, তাকেই আমি 20 বছর পর তার হাতে তুলে দেব। বণিক খুব চিন্তায় পড়ে গেল। এদিকে বণিকের বউ বাসনপত্র বের করার জন্য সিন্দুক খুলতেই অবাক হয়ে গেল। সে দেখল সিন্দুকে থরে থরে সোনা সাজানো। ও মা গো, এত সোনা! হ্যাঁ, এত সোনা সিন্ধুকে কোথা থেকে এলো? এ কি আশ্চর্য ঘটনা! বলি, হ্যাঁ গো, কোথায় গেলে তুমি? আরে তাড়াতাড়ি একবার এ ঘরে এসো, দেখবে এসো, কি আশ্চর্য ঘটনাটাই না ঘটেছে। বণিক তার বউয়ের ডাক শুনে ঘরে যেতেই সিন্দুকের মধ্যে থরে থরে সোনা দেখতে পেল। বণিক, বণিকের বউ দুজনেই খুব খুশি হলো। ধীরে ধীরে বণিকের অবস্থা আবার সচ্ছল হতে শুরু করলো। বেচাকেনাও বাড়লো, আগের চেয়েও অনেক অনেক বড় লোক হয়ে গেল। বণিকের সমস্ত দুঃখ কষ্ট ঘুচে গেল। এইভাবেই কেটে গেল প্রায় 20টি বছর। ইতিমধ্যে বণিকের ছেলে মেয়েরাও বড় হয়ে উঠল, কিন্তু ধীরে ধীরে বণিক কেমন যেন মন মরা হয়ে পড়তে লাগলো। ছেলের চিন্তায় তার রাতে ঘুম আসতো না। মুখ দেখেই বোঝা যেত বণিকের মনের মধ্যে কিছু একটা চলছে। বাবা, কি হয়েছে তোমার? তোমাকে আগের মতো আর হাসি খুশি লাগে না কেন? প্রথমে বণিক কিছু বলল না, কিন্তু ছেলে এমনই নাছোড়বান্দা, শেষে বণিক সব কথা খুলে বলল। আমি যে তখন বুঝতে পারিনি, এক বোঝা সোনার বদলে যে নিজের ছেলেকে ওই বামনের হাতে তুলে দিতে হবে, সে কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি।
এই বলে বণিক কাঁদতে লাগলো। কেঁদো না বাবা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিভাবে ঠিক হবে? 20 বছর পূর্ণ হতে আর মাত্র একটি দিন বাকি। কালই যে ওই বামন আসবে আর তোকে নিয়ে যাবে। ওই বামনের হাতে যাবার চেয়ে মৃত্যুবরণ করা অনেক ভালো। অমন কথা বলিস না বাপ, অমন কথা বলিস না। বাবা, বাবা তুমি আমাকে স্রোতস্বিনী নদীর জলে ভাসিয়ে দাও, তারপর ভাগ্য আমায় যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। কি বলছিস বাবা? ওই নদী যে বড় খরস্রোতা নদী, ওই নদীতে তোকে আমি কেমন করে ভাসিয়ে দেব? আমার জীবন তো সেই 20 বছর আগেই ভেসে গেছে। এমনও তো হতে পারে ঈশ্বরের কৃপায় আমি হয়তো বেঁচে গেলাম। রাতের অন্ধকারে বাবা মায়ের চোখের জলে বিদায় নিল বণিকের ছেলে শ্যামলাল। স্রোতস্বিনী নদীর সেই খরস্রোত জলে নৌকায় চেপে বসল সে। ছেলেকে সারা জীবনের মতো হারিয়ে দুঃখের সাগরে মগ্ন হল। পরের দিন বামুন এসে বণিকের থেকে জানতে পারলেন বণিকের ছেলে মৃত্যুবরণ করেছে। এই শুনে বামুন খুশি হয়ে চলে গেলেন। এদিকে ঈশ্বরের কৃপায় নৌকোটি ডুবল না, ভেসে চলল নদীর স্রোত বরাবর। এভাবে ভাসতে ভাসতে অনেক দূরে গিয়ে এক অজানা সোনার পাহাড়ের কোণে এসে ধাক্কা খেল। শ্যামলাল ডাঙায় নামতেই দেখতে পেল পাহাড়ের ঠিক ওপরেই রয়েছে সুন্দর একটি সোনার রাজপ্রাসাদ। ওমা, এই তো দেখছি সোনার পাহাড়ের ওপর সোনার রাজপ্রাসাদ। কি আশ্চর্য! এ তো মনে হচ্ছে আমি সোনার দ্বীপে চলে এসেছি। যাই তো একবার ভেতরে গিয়ে দেখি, খুব খিদে পেয়েছে। এত বড় রাজপ্রাসাদ, নিশ্চয়ই কোনো খাবার পাওয়া যাবে। এরপর বণিকের ছেলে সেই প্রাসাদের দিকে গেল। প্রাসাদের দরজা নিজে থেকেই খুলে গেল। শ্যামলাল ভিতরে প্রবেশ করল। এ ঘরে ঢোকে ও ঘরে ঢোকে, সব ঘর দেখে খালি, যেন এক জাদু করা পুরী। সব শেষের ঘরটিতে শ্যামলাল যেই প্রবেশ করলো সেইখানেই দেখতে পেল একটি সাপ। সাপটি কুণ্ডলি পাকিয়ে এক কোণে বসে আছে। বণিকের ছেলেকে দেখতেই সাপটি বলে উঠল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি কি বণিকের ছেলে? হ্যাঁ, আমি বণিকের ছেলে শ্যামলাল। কিন্তু তুমি আমায় চিনলে কিভাবে? আর তুমি সাপ পেয়ে কথা বলতে পারো? পারি তো। আমি তো এই সোনার পাহাড়ের রাজকন্যা। আজ থেকে 20 বছর আগে কিছু দুষ্ট বামনের দল আমাকে জাদু করে সাপ বানিয়ে দিয়েছে। ওরা আমার পিতা মাতা সবাইকে হত্যা করে আমাদের রাজ্যকে ওদের দখলে নিয়ে রেখেছে। কিন্তু কেন? কারণ আমাদের রাজ্যের সোনা দখল করাই ওদের মূল উদ্দেশ্য। তবে এতদিনে তুমি এলে। আমি 12 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য অপেক্ষা করছিলে? কিন্তু কেন? আর তুমি আমায় চিনলে কিভাবে? কারণ তুমি যে আমার রক্ষাকর্তা। তুমি ছাড়া কোনো সাধারণ মানুষ যে এই প্রাসাদে প্রবেশ করতে পারবে না। আমি তোমার রক্ষাকর্তা? হ্যাঁ, তুমিই আমার রক্ষাকর্তা। আজ থেকে 20 বছর আগে ওই বামনগুলো যখন আমাকে সাপ বানিয়ে দিয়েছিল, তখনই আমি শুনেছিলাম এক বণিকের ছেলে আছে যে আমাকে এই বিপদ থেকে রক্ষা করবে। আর তাকে ওরা 20 বছরের আগে কিছুতেই হত্যা করতে পারবে না। ঠিক
ঠিক 20 বছর পর এইখানে আসার পূর্বেই তাকে হত্যা করে ফেলবে। সাপটির কথা শুনে বণিকের ছেলে এবারে বুঝতে পারলো সেই বামনগুলো কেন 20 বছর আগে তার বাবাকে সোনার লোভের ফাঁদে ফেলেছিল। তুমিই আমার রক্ষাকর্তা, তুমিই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। কিন্তু কিভাবে কিভাবে আমি তোমাকে উদ্ধার করব? আজ রাতে 12 জন বামন আসবে। তারা তোমার কাছে জানতে চাইবে তুমি এখানে কি করছো, কিন্তু তুমি কোনো কথা বলবে না, কারণ কথা বললেই তোমার সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে। ওরা তোমাকে কথা বলানোর জন্য যন্ত্রণা দেবে, মারবে, চিমটি কাটবে, তাও তুমি একটি কথাও বলবে না। তারপর তারা তোমার মাথা কেটে ফেলবে। কিন্তু তারপরেও তুমি যদি কোনো কথা না বলো, যদি একটি কথা না বলেও মুখ বুজে সহ্য করতে থাকো, তাহলে আমি এই জীবন থেকে মুক্তি পাব। তখন আমি তোমার কাছে আসব, ছোট্ট একটি শিশিতে করে জীবন বাড়ি এনে তোমার উপর ছড়িয়ে দেব, আর সাথে সাথে তুমিও তোমার প্রাণ ফিরে পাবে। ঠিক আছে, এতে যদি তোমার উদ্ধার হয় তবে আমি খুশি হয়েই সবটা করব। রাত হলো। সাপটি যেমনটি বলেছিল ঠিক তেমনটিই হলো। 12 জন বামন হাতে ধারালো অস্ত্র নিয়ে রাজপ্রাসাদে এলো। বণিকের ছেলেকে অনেক অত্যাচার করলো, অনেক যন্ত্রণা দিল। কিন্তু শ্যামলাল একটি কথাও বলল না, মুখ বুজে সবটা সহ্য করল। অবশেষে 12 জন বামন বণিকের ছেলের গর্দান নিল। তারপর তারা সেখান থেকে চলে গেল। এদিকে সাপটি হয়ে উঠল এক সুন্দরী রাজকন্যা। রাজকন্যা জীবন বাড়ি নিয়ে এসে ছেলেটিকে বাঁচালেন। রাজকন্যা, তুমি অভিশাপ মুক্ত হয়েছো? হ্যাঁ শ্যামলাল, তুমি তোমার জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছ। তোমার কাছে আমি কৃতজ্ঞ। রাজকন্যা, আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। তুমি কি আমার সারা জীবনের সঙ্গী হতে চাও? রাজকন্যা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সমস্ত মায়া কেটে গেল, চারদিকে যেন আনন্দের স্রোত বয়ে গেল। বণিকের ছেলের সাথে রাজকন্যার বিবাহ সম্পন্ন হলো। কিছু বছর পরে তাদের একটি সুন্দর ছেলে হলো। সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন তার বাবার কথা মনে পড়ল। রানী, রানী, আজ আমার খুব নিজের দেশের কথা, নিজের বাবার কথা মনে পড়ছে। আমি একবার তাদের সাথে দেখা করতে চাই। কিন্তু তুমি যদি সোনার পাহাড় ছেড়ে নিজের দেশে যাও, তাহলে যে এই রাজ্যের বিপদ হবে। কিন্তু আমার মন যে আর মানছে না। রাজা তার রানীকে বারবার শুধু দেশে যাবার কথা বলতে লাগলেন। অবশেষে বাধ্য হয়ে রানী রাজি হলেন। ঠিক আছে, যাও, তবে কিছু কথা মাথায় রেখো। আমি এখানে তোমার অপেক্ষাতে থাকব। চিন্তা করো না রানী, আমি খুব শিগগিরই ফিরে আসব। কিন্তু এতটা পথ যেতে আসতেও তো সময় লাগবে। রানী তাকে একটি কামনা আংটি পরিয়ে দিয়ে বললেন, এই আংটিটিকে তুমি যেখানে নিয়ে যেতে বলবে সে তোমায় নিয়ে যাবে। কিন্তু কথা দাও, এই কামনা আংটির কাছে কখনো তুমি বলবে না তোমার রানীকে এদেশ থেকে তোমার দেশে নিয়ে যেতে। তাহলে কিন্তু খুব বড় বিপদ হয়ে যাবে। কথা দাও আমায়। বেশ, কথা দিলাম। এরপর সেই বণিকের ছেলে সেই কামনা আংটিকে তার বাবার দেশ যেখানে আছে সেখানে নিয়ে যেতে বলল। তারপর কি হলো? কামনা আংটি কি বণিকের ছেলেকে তার বাবার কাছে নিয়ে যেতে পারলো? আচ্ছা, ওই বণিক কি এতগুলো বছর পর তার ছেলেকে চিনতে পারলো? আর রানী
রানী ঠিক কোন বিপদের কথা বলছিলেন? তবে কি সোনার পাহাড়ে আবার নতুন কোনো বিপদ আসতে চলেছে? আজ নয়, আবার অন্যদিন। আজ ভোর হয়ে এসেছে সোনপরি, আমাকে কাজে যেতে হবে। বেশ, তবে পরের দিন কিন্তু আমায় পুরো কাহিনীটা শোনাতে হবে। বেশ, শোনাবো। ততক্ষণের জন্য একটু অপেক্ষা করো। আর তোমরা যারা সোনপরির মতো বাকি কাহিনীটি শুনতে চাও, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নজর রেখো।